ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 9 স্টার্ট করব। হচ্ছে কনসলিডেশন। শুরু করার আগে জাস্ট আমরা একটু কয়েকটা আমি ডাউটস পাচ্ছি, সেই ডাউটসগুলো একটু ক্লিয়ার করে দিই। ওকে, আমরা শুরু করি। বেসিক্যালি আমি কয়েকটা ডাউট পাচ্ছিলাম, তার মধ্যে একটা ডাউট ছিল যে সেটা আমি ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে যে অনেকে আমাকে বলছে যে এই যে কনসেপ্টটা টোটাল হেড কাকে বলছে, ফার্স্ট টোটাল হেড কাকে বলছে, প্রেশার হেড কাকে বলছে, থার্ড হচ্ছে এলিভেশন হেড বা ডেটাম হেড কাকে বলছে, ফোর্থ হচ্ছে ভেলোসিটি হেড কাকে বলছে। এটা একটু আবার ডিসকাস করতে, তো আমি সেটাই করবো। বেসিক্যালি সেটা করে আমি আজকের চ্যাপ্টারে ঢুকবো। তো বেসিক্যালি অনেক রকমের হেড আমরা আলোচনা করলাম, তার মধ্যে আগে একটা একটা করে ধরি। সেটা হচ্ছে প্রেশার হেড বা পিজোমেট্রিক হেড। পিজোমেট্রিক হেড হচ্ছে, ধরো এই যে একটা সয়েল মাস আছে, একটু অবলিকলি সাজানো আছে তেরছেভাবে, ঠিক আছে? আর এই পয়েন্ট এ আর পয়েন্ট বিতে দুটো পিজোমিটার লাগানো আছে। তো পিজোমিটার লাগানো মাত্র এখানে একটা প্রেশার দেখাবে, জলের জলের লেভেলটা উঠে আসবে এখানে একটাতে, আর এখানে একটাতে উঠে, যেহেতু ওয়াটারটা ফ্লো করছে এই সাইডে, সেহেতু এখান থেকে এদিকে ফ্লো করছে, সেহেতু এই সাইডের পিজোমেট্রিক লেভেল মানে প্রেশার হেডটা বেশি, ঠিক আছে? এই সাইডেরটা কম, আমরা জানি যে, আচ্ছা এটা তো পরে আসছে, এটা তো বেশি, এই সাইডটা কম, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যে পয়েন্টটা এ থেকে যতটুকু জলটা উঠেছে সেইটাকে আমরা বলবো প্রেশার হেড, ঠিক আছে? প্রেশারের জন্য জলটা উঠেছে, ঠিক আছে? এটা একটা ফর্মুলা দিয়ে ওরা ব্যাখ্যা করার চেষ্টা করছে, পোর ওয়াটার প্রেশার ডিভাইডেড বাই গামা ডাব্লিউ। এটা হচ্ছে বেসিক্যালি এটার হাইট, ঠিক আছে? এর আগে দেখেছিলেন কেন কেন পোর ওয়াটার প্রেশার ইন্টু গামা ডাব্লিউ ইন্টু এইচ, হাইট দেখেছিলাম না? সরি, ডিভাইডেড বাই গামা ডাব্লিউ, পোর ওয়াটার প্রেশার ডিভাইডেড বাই পোর গামা ডাব্লিউ ইকুয়ালস টু হাইট, ঠিক আছে? তো সেটা এখানে করেছে ওরা। আচ্ছা, তো সেটা অত ডিসকাশনে যাচ্ছে না। তো বেসিক্যালি প্রেশার হেড হচ্ছে যে কোনো একটা পয়েন্টে তুমি যদি সেখানকার প্রেশার মাপতে চাও, তাহলে পোর ওয়াটার প্রেশার মাপতে চাও, তো সেখানে একটা এরকম নল ফিট করে দিলে, পিজোমেট্রিক নল, তো এখান থেকে যতটুকু রিডিংটা দেবে, ওয়াটারের হাইটটা যতটুকু হবে, সেটা হচ্ছে তোমার প্রেশার হেড, ঠিক আছে? তো এখান থেকে এইটুকু প্রেশার হেড হচ্ছে এইটুকু, আর বি পয়েন্ট এখান থেকে এইটুকু হচ্ছে ও প্রেশার হেড, ঠিক আছে? এটা ইউবি ভেরিয়েবল গামা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করেছে। আচ্ছা, এর সঙ্গে হচ্ছে একটা হচ্ছে ভেলোসিটি হেড থাকে, এটাকে ভি, ভেলোসিটি হেড। ভেলোসিটি হেড মানে হচ্ছে যে ভেলোসিটির, এগুলো সবই এনার্জির, এনার্জিটাকে হেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? কারণ ভেলোসিটি তো একটা প্রেশার, একটা এনার্জি, ভেলোসিটি একটা এনার্জি, হ্যাঁ? তো এইভাবে এই যে ভেলোসিটিটাকে হেড দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তো এই ভেলোসিটি হেডটা এই সয়েলের যে ফ্লো হয়, যেহেতু যেহেতু খুবই আস্তে আস্তে ফ্লো হয়, সেহেতু ভেলোসিটি হেডটা জিরো হয়, ঠিক আছে?
আদারওয়াইজ যদি ওপেন চ্যানেল পাইপের ফ্লো হয় তাহলে ভেলোসিটি হেডটা ধরতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডেটাম হেড। এই ডেটাম হেড হচ্ছে যে এই যে ডেটা মানে এইখান থেকে 0 পয়েন্ট, এইখান থেকে যেখানে মাপজোক চলছে, এইখান থেকে তোমার বি পয়েন্টটা মানে পয়েন্ট অফ যেখানে প্রেশারগুলো মাপছো তুমি, সেই পয়েন্টের দূরত্বটা কত। যেমন এই ক্ষেত্রে হচ্ছে বি পয়েন্টটা এখান থেকে জেড বি দূরত্বে রয়েছে, এইখান থেকে কালি বলার চেষ্টা করছি, এই যে এখান থেকে জেড বি দূরত্বে রয়েছে, তাই না? তার ডেটা হেড হয়ে যাবে জেড বি। আর এখান থেকে যেহেতু জেড এর দূরত্বে রয়েছে, ঠিক আছে, সেহেতু এটা ডেটা হেড হয়ে যাবে জেড এ। কিন্তু এটা যদি, তো ডেটাটা যদি এখানে না হয়ে এত নিচে না হয়ে যদি এই জায়গায় হতো, উপরে হতো, তাহলে সবগুলো কিন্তু পজিটিভ জায়গায় নেগেটিভ হয়ে যেত। কারণ কি, ডেটা ভেলের নিচে ওই পয়েন্টগুলো পড়ছে, সেটা নেগেটিভ হয়ে যেত। বুঝা গেল? তো ডেটা হেডের একটা তোমাকে ভ্যালু আছে, ঠিক আছে? ডেটা হেডের একটা ভ্যালু তোমাকে ধরতে হবে। টোটাল হেড হচ্ছে যে এ প্রেশার হেড প্লাস ভেলোসিটি হেড প্লাস ডেটাম হেডের যোগফল। ব্যাপার হচ্ছে ভেলোসিটি হেড আমরা বললাম খুব জিরো হয়, তো বেসিক্যালি প্রেশার হেড, টোটাল হেডটা হচ্ছে প্রেশার হেড প্লাস ডেটাম হেড বা এলিভেশন হেড, এই দুটোর যোগফল। এইবার ব্যাপারটা হচ্ছে যে টোটাল হেড ইজ ইকুয়াল টু দিস ওয়ান্স। টোটাল হেড একটা at a point a, what is the total head at point a? It is UA, a point a, total head কত? UA divided by gamma W plus ZA। আর টোটাল হেড at B কত? UB gamma W plus ZB। ঠিক ঠিক আছে? এবং এই যে দুটোকে যদি মাইনাস করে দাও, ঠিক আছে, এই যে দুটো হেড যেটা আছে আর কি বেসিক্যালি, এই দুটো প্রেশার হেডটা আছে, সেটা হচ্ছে ডেল্টা এইচ, বা বলতে পারো ডেল্টা এইচ ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন টোটাল হেড, তাই না? টোটাল হেডের এইচ এ মাইনাস এইচ বি। এইচ এটা টোটাল হেড অফ, এটাকে পয়েন্ট এ এটাকে রিপ্রেজেন্ট করেছে, আর এটা হচ্ছে এইচ বি, ঠিক আছে? তাহলে এইচ এ মাইনাস এইচ বি ইজ ডেল্টা এইচ। এই ডেল্টা এইচ এর জন্য ফ্লো, যেহেতু দুটো হেডের মধ্যে ডিফারেন্স আছে, ফ্লো অফ ওয়াটার ইজ টেকিং প্লেস। বুঝে গেল? এই হচ্ছে বিষয়, রাইট? তাহলে আশা করি তোমরা অনেকটা বুঝতে পারো। যদি আবার না বুঝতে পারো আমাকে বলবে, আমি চেষ্টা করবো আবার বোঝাতে। ওকে, তো এই হচ্ছে 3 রকমের হেড হয়, রাইট? এসে আমরা এবার চলে চ্যাপ্টার নাম্বার 9-এ, চ্যাপ্টার নাম্বার 9। চ্যাপ্টার নাম্বার 9 হচ্ছে কনসলিডেশন অফ সয়েল। চ্যাপ্টার নাম্বার 9 আজকে আমরা পড়বো কনসলিডেশন অফ সয়েল, ঠিক আছে? আচ্ছা, আমরা তার আগে একটু থিওরি ডিসকাস করে নিই। আমরা এর আগের দিন দেখলাম যে যদি এরকম এরকম সয়েল পার্টিকেলস থাকে, এরকম এরকম সয়েল পার্টিকেলস থাকে, তো একটা মানে একটা পার্টিকুলার সয়েল, ধরো একটা এই ব্লক সয়েল, এই সয়েল কোনো সয়েল ব্লক নিলাম, ঠিক আছে? ওখানে সয়েল ব্লকের মধ্যে সয়েল পার্টিকেলস রয়েছে, ঠিক আছে? আমি আগের দিন বলছিলাম যে এখানে যদি প্রেশার দিই বা ফোর্স দিই, প্রথম যেটা হবে সেটা হচ্ছে এই ভয়েস থেকে এয়ারটা বেরিয়ে যাবে, বলে দিই প্রথমে, এবং এর ভলিউমটা রিডিউস হয়ে যাবে, গোটা ইয়েটার ভলিউমটা রিডিউস হয়ে, ধরো ফোর্স প্রথমে যদি যদি এটা এইচ হয়ে থাকে, তাহলে এটা এখন হয়ে যাবে এইচ জিরো। অফকোর্স এইচ ইজ গ্রেটার দেন এইচ জিরো, ঠিক আছে? কারণ এখান থেকে প্রথম দফাতে এয়ার চাপ দিলে এয়ার বেরোতে শুরু করবে, ঠিক আছে? ভয়েড থেকে এয়ার বেরিয়ে যাবে। দিস প্রসেস, অ্যাজ উই নো, দিস প্রসেস ইজ কল হোয়াট? কম্প্যাকশন। যখন এয়ার বেরোতে শুরু করলো, ঠিক আছে? এবং এইটা হয় পার্শিয়ালি
স্যাচুরেটেড সয়েল, যখন জলও আছে, হাওয়াও আছে, সলিডসও আছে, ঠিক আছে, এটা বলো পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল। এবং খুব ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ইনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হয় সেটা হচ্ছে এই যে আমি দেখালাম সয়েল পার্টিকেলস এর মধ্যে, আমি দেখালাম যে জল প্রথম দফায় হাওয়া বেরিয়ে যায়। এরপরে যেটা হবে, দ্বিতীয় দফায় যেটা হবে, তুমি যদি প্রেশারটা এখনো একটু বজায় রাখো, এখনো যদি প্রেশার দিতে থাকো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আস্তে আস্তে ভলিউমটা আরো আরো কমে যাবে। ধরো এইচ থেকে H1, এখান থেকে H1 হয়ে যাবে, হ্যাঁ, H ইজ গ্রেটার দেন H1। এবং এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে জল বেরোতে শুরু করবে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড কনসলিডেশন। যখন জল বেরোতে শুরু করবে, আস্তে 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 করে জল বেরোতে শুরু করবে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ফার্স্ট ডিগ্রি কনসলিডেশন। যখন জলও সমস্ত জল বেরিয়ে যাবে, জল যতটুকু জল বেরোনোর ততটুকু জল বেরিয়ে যাবে, তারপরেও যদি তুমি প্রেশার দিতে থাকো, তাহলে কি হবে, এই সয়েল পার্টিকেলগুলো একদম চিপে চিপে যাবে, মানে জাস্ট স্পঞ্জ যেরকম চিপে যায়, এরকম চিপে গিয়ে জাস্ট নিজেদের মধ্যে রিঅ্যালাইনমেন্ট হয়ে যাবে। সয়েল পার্টিকেলসগুলো নিজেদের মধ্যে রিওরিয়েন্টেশন করে দেবে। দ্যাট ইজ নোন অ্যাজ সেকেন্ডারি কনসলিডেশন। একটা কথা মনে রাখবে যে ফার্স্ট ডিগ্রি কনসলিডেশন অলওয়েজ স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে হয়, ঠিক আছে, মানে যেখানে জল আছে, এখানে there is no air, saturated soil there is no air, ঠিক আছে। ফার্স্ট ডিগ্রি কনসিডারেশন, ফার্স্ট ডিগ্রি কনসিডারেশন বুঝলাম, হালকা হালকা জল বেরোতে শুরু করেছে। আর সেকেন্ড ডিগ্রি কনসিডারেশনে জলটা একদমই বেরিয়ে গিয়ে সেখানে হচ্ছে সয়েল পার্টিকেলসগুলো যদি আমাদের রিঅ্যালাইনমেন্ট করে নিয়েছে করছে, সেটাকে আমরা বলবো সেকেন্ড ডিগ্রি কনসিডারেশন। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে এই যে লোড বিয়ারিং, আমরা প্রেশার দিচ্ছি, বলছি যে প্রেশার দেওয়ার ফলে চেঞ্জ হয়ে যাচ্ছে, কীরকমভাবে সেটা হচ্ছে সেটা আমরা দেখব, ঠিক আছে। তো এটা দেখার জন্য ঠিক আছে, এখানে একটা দেখার জিনিস আছে, সেটা হচ্ছে দেখো তেজজাগি সাহেব আমাদেরকে এরকম সয়েলের উপর লোডিংটা কীরকম হয়, সেটা বোঝার জন্য একটা স্প্রিং অ্যানালজি আমাদেরকে দিয়েছিলেন। এখানে তেজজাগি সাহেব বলেছিলেন যে জল যেমন ধরো সয়েল মাসের মধ্যে, এই সয়েল মাসের মধ্যে যেমন সয়েল পার্টিকেলস রয়েছে, বিভিন্ন রকম সয়েল পার্টিকেলস রয়েছে, এবং তাদের মধ্যে খালি জায়গা রয়েছে সয়েল পার্টিকেলসের মধ্যে, অনেকবার বলেছি আমি, যেগুলোকে বলে ভয়েডস, যে যার মধ্যে জল আর এয়ার আর ওয়াটার থাকে, ঠিক আছে। তো বলেছে এই যে সিস্টেমটা, যে জল আছে, কিন্তু আমরা তো কনসলিডেশন করছি, কনসলিডেশনে কিন্তু আমরা হাওয়ার কথাটা ভুলেই যাব, আমরা মনে করব যে এটা টু ফেজ সিস্টেম, এখানে খালি জল আছে এবং সলিডস আছে, ঠিক আছে। তাহলে এরপর যদি লোড দিই আমরা, তাহলে কীরকম হবে সেটা আমাদেরকে বেসিক্যালি স্প্রিং অ্যানালজি, পিস্টন অ্যান্ড স্প্রিং অ্যানালজিতে বুঝবো। আচ্ছা, পিস্টন অ্যান্ড স্প্রিং অ্যানালজি কীরকম সেটা বলছে তেজজাগি সাহেব, বলছে যে ধরো এরকম একটা বেস আছে এবং বেসের মধ্যে একটা এরকম হচ্ছে স্প্রিং আছে, স্প্রিংয়ের উপরে একটা প্লেট আছে, সেই প্লেটের উপরে 10 কেজি বাটখারা চাপানো আছে, ঠিক আছে। 10 কেজি বাটখারা চাপানোর ফলে এটা একটু, স্প্রিংটা একটু সংকুচিত হয়ে আছে, সংকুচিত মানে একটু জাস্ট চিপে গেছে, এবং সেই লেন্থটা হচ্ছে G0, Z0, ঠিক আছে। এবং এই পয়েন্টটা আমরা জানি যে আমরা তো এই হিসাবটা জানি যে টোটাল স্ট্রেস ইকুয়াল টু ইফেক্টিভ স্ট্রেস প্লাস পোর ওয়াটার, ঠিক আছে। তো ও বলছে, তেজজাগি সাহেব বলছে এখানে তো জলই নেই, পোর ওয়াটার কোথেকে আসবে, তো ঠিক আছে, তো সিগমা বেসিক্যালি ইজ ইকুয়াল টু ইফেক্টিভ স্ট্রেস, ঠিক আছে। নেক্সট তেজজাগি সাহেব বলছে যে ধরো তুমি এই 10 কেজি ওয়াট করার পর আর 2 কেজি যদি চাপিয়ে দাও, তাহলে কী হবে,
Z1 হয়ে যাবে না, মানে ছোট হয়ে যাবে না? এটা আমি একটু আগে বলছিলাম ছোট হয়ে যায়, ছোট হয়ে যাবে না? জাস্ট ছোট হয়ে গেল। আচ্ছা, স্প্রিংটাকে আরো বেঁকে গেল। তাহলে কি হলো, এক্ষেত্রে দেখা গেল এই যে এক্সেস 2 কেজি লোডটা তুমি দিলে, সেটা সে এই চাপটাকে বহন করলো, এই চাপটা সেই স্প্রিং এর ঘাড়েই পড়লো। হ্যাঁ, আচ্ছা, এই দুটো মনে রাখবে। এবার এর থেকে আমরা আর একটু আগিয়ে যাবো। থার্ড স্টেপ হচ্ছে সি স্টেপে আসো। বলছে এবার কি হলো, এই যে সিস্টেমটাকে পুরো একটা বাক্সের মধ্যে ভরে দেওয়া, ট্যাঙ্কের মধ্যে ভরে দিল, এবং ট্যাঙ্কটাকে জলে পরিপূর্ণ করে দিল, এই যে ওয়াটার ভরে দিল, ঠিক আছে? এই সিস্টেমটাকে মধ্যে ধরো, এই সিস্টেমটার মধ্যে এখানে একটা ট্যাঙ্ক, ট্যাঙ্কের মধ্যে পুরোটা ভরে দেওয়া হলো এবং ভিতরে জল দিতে হবে। এবার এই সিস্টেমটা করবে, জল দিই, ঠিক আছে? আর এখানে একটা আউটলেট আছে, আউটলেটের মধ্যে ভাল্বটা ওপেন আছে, মানে জল চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? এইবার 10 কেজির একটা বাটখারা এখানে চাপানো আছে, ঠিক আছে? Z0 হচ্ছে এর হাইটটা। তাহলে এখানে যেহেতু 10 কেজি বাটখাটা জাস্ট এই যে স্প্রিংটা আগেই 10 কেজি বাটখারা সহ্য করছিল, ঠিক আছে? যেমন এই 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 কেসে কি হয়েছিল, ও তো 10 কেজি বাটখারা আগেই মানে বহন করছিল। তবে জল দেওয়ার ফলে নতুন কিছু হবে না, জলের উপর নতুন ওয়েট পড়বে না, সমস্ত স্প্রিং এর উপর ওয়েটটা আছে। বোঝা গেল তো? কেন কি, এই যে এই ছবিটা দেখো, এই ছবিতে ও অলরেডি 10 কেজি বাটখারা বহন করছিল। তো তুমি যদি এর মধ্যে জল ঢেলে দাও স্প্রিং এর চারিপাশে, ট্যাঙ্কি মতো করে চারিদিকে বন্ধ করে, সেক্ষেত্রে জল তো এই প্রেশারটা বিয়ার করবে না, কারণ স্প্রিং তো বরাবর আগে থেকে বিয়ার করে বসে আছে, ঠিক আছে? এইবার তুমি কি এক কাজ করো, তুমি এখানে 2 কেজি বাটখারা একটু অ্যাড করবে। যে মুহূর্তে তুমি অ্যাড করবে সে মুহূর্তে কি হবে, আর এই ভাল্বটা দাও বন্ধ করে, যাতে জল না বেরোতে পারে, ঠিক আছে? যখন তুমি এটা তুমি 2 কেজি বাটকা চাপিয়ে দেবে, তখন স্প্রিং তো 10 কেজি বহন করছে, আর 2 কেজি স্প্রিং বহন করতে পারবে না। কেন বহন করতে পারবে না? সেটা বহন করতে গেলে স্প্রিংকে নিচে নামতে হবে, আর নিচে নামার স্প্রিং নিচে নামতে পারবে না, কারণ এ জলের মধ্যে আছে, এবং জল হচ্ছে ইনকম্প্রেসিবল, জলটা চিপতে পারবে না, সেই জন্য স্প্রিংটা নিচে নামতে পারবে না, এবং ওয়াটার এই জলটা বেসিক্যালি এই 2 কেজিটাকে বহন করতে বাধ্য হয়। তাহলে দেখো, এইখানে এইটাই হচ্ছে সেই পোর ওয়াটার প্রেশারটা। তো মিউ ড্যাশ +2 বেড়ে গেল, মানে 2 কেজি যে এক্সেস লোডটা চাপানো হলো ওটা বেসিক্যালি ওয়াটার বহন করছে এবার, ঠিক আছে? থার্ড কেস, থার্ড কেসে যদি তুমি এবার জল এই আউটলেটটা ছেড়ে দাও, তো কি হবে, সঙ্গে সঙ্গে এদিক দিয়ে জল বেরিয়ে যাবে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে এই সিস্টেম থেকে জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গিয়ে বেরিয়ে যাওয়ার ফলটা কি হলো, জলটা বেরিয়ে অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে, জলটা যখনই বেরিয়ে গেল, জল যে এতক্ষণ ধরে যে 2 কেজি এক্সট্রা ওয়েটটা ধরেছিল, ওই 2 কেজি এক্সট্রা ওয়েটটা কিন্তু অ্যাকচুয়ালি চাপিয়ে দিল স্প্রিং এর উপর। স্প্রিং এবার কিন্তু আরেকটু ছোট হয়ে গেল। তার মানে কি হলো, যে এই জন্য যে মানে একটা যেই তুমি বলতে চাচ্ছি যে যেই তুমি এইটা খুললে, আউটলেটটা খুললে, সঙ্গে সঙ্গে জল বেরিয়ে গেল। জল নিজের উপর যে ওয়েটটা ছিল, মানে ধরো ডেল্টা, ধরো সিগমা, ইফেক্টিভ স্ট্রেস যেটা ছিল, হ্যাঁ, ইফেক্টিভ স্ট্রেসটা স্প্রিং এর উপর চাপিয়ে দিল, আর নিজের থেকে ওটা কমিয়ে দিল, ইফেক্টিভ স্ট্রেসটা কমিয়ে দিল, ঠিক আছে? ওটা বুঝতে পারছো, ইফেক্টিভ স্ট্রেসটা স্প্রিং এর উপর দিয়ে দিল, এবং সে বেসিক্যালি জলটা বেরিয়ে গেল এবং তার স্ট্রেসটা কমিয়ে দিল। আচ্ছা, এবার তুমি অনেকক্ষণ ধরে যদি ওয়েট করো, তাহলে দেখবে সমস্ত যে জলটা বেরোনো সে জল তো বেরিয়ে গেছে, এবং আলটিমেটলি এই পুরো লোডটাকে বহন করতে হচ্ছে এই স্প্রিংটাকে। যেমন করে সে আগে এখানে বহন করেছিল, ঠিক সেভাবেই এই টোটাল 12 কেজি ওয়েটটা কিন্তু একটা ইনস্ট্যান্টে কিন্তু এই সেই স্প্রিংটাকেই বহন করতে হচ্ছে আলটিমেটলি। এই জলটা কিন্তু আর সে ওয়েটটা বহন করছে না, সে জলটা যে মুহূর্তে চলে চলে গেল, সে মুহূর্তে কিন্তু পুরো লোডটা স্প্রিং এর উপর দিয়ে চলে গেল। আচ্ছা, এইবার তেজসাগি সাহেব বলছেন এক্স্যাক্টলি আমাদের যে সয়েল সিস্টেম আছে, সয়েল সিস্টেমও কিন্তু একই রকমভাবে কাজ করে। তেজসাগি সাহেব বলছে যে আমাদের সয়েল সিস্টেমও একই রকমভাবে কাজ করে। যখন তুমি একটা সয়েল সয়েল মাস নিলে এবং সয়েল মাসের উপর কোনো ওয়েট, এক্সট্রা ওয়েট চাপালে, ঠিক আছে, তাতে কি হলো, যেহেতু
এটা কনসলিডেশন, মানে হাওয়াটা আগে বেরিয়ে গেছে, এবং এটা স্যাচুরেটেড সয়েল সয়েল মাস, এর মধ্যে জল আছে। সেহেতু কি হবে, জলটা, মানে মন দিয়ে শোনো, জলটা বেসিক্যালি চেষ্টা করবে বেরিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, বেসিক্যালি চাইবে বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু যদি বেরোতে, প্রথম দিকে যদি বেরোতে না পারে, সেক্ষেত্রে কি হবে, এই টোটাল যে এক্সেস ওয়েটটা হলো, এক্সেস ওয়েটটা কিন্তু জলটাকে বিয়ার করতে হয়, মানে বেসিক্যালি পোর ওয়াটার প্রেশারটা বেড়ে যায়, ঠিক আছে। হাইড্রোস্ট্যাটিক কন্ডিশনে, যেটা আমরা কালকে দেখছিলাম না, যে পোর ওয়াটার প্রেশারটা হাইড্রোস্ট্যাটিক কন্ডিশনে যখন কোনো ওয়াটার ফ্লো করছিল তখন বেড়ে গেছিল। আচ্ছা, এবং যখনই মুভ ফ্লো অফ ওয়াটার শুরু হয়ে যায়, যখনই ফার্স্ট করে জলটা বেরিয়ে গেল ওয়েটের চোটে, যখন তুমি বাল্বটাকে খুলে দিলে, জলটা যখন বেরোতে, জাস্ট যখন বেরোতে শুরু করলো, তখন তেজাকি সাহেব বলছে, তখন বেসিক্যালি যখন তুমি লোডটাকে আরো একটু চাপিয়ে দিলে, তখন কি হয়, যে জলটা অ্যাকচুয়ালি নিজের উপরে যে মানে ওয়েটটা ছিল বা স্ট্রেসটা ছিল, সেটা চাপিয়ে দিল সলিডসের উপরে। মানে স্প্রিং অ্যাকচুয়ালি এখানে সলিডস, সলিড মানে সয়েল পার্টিকেল যে সলিড ইয়েটা আছে তার মধ্যে চাপিয়ে দিল এক্সট্রা স্ট্রেসটা, এবং নিজের স্ট্রেস মুক্ত হয়ে যায়। এবং টাইম মানে উইথ টাইম কি হবে, উইথ টাইম মানে আস্তে আস্তে জলটা বেরোতে থাকবে, এবং আর যে এই যে এক্সেস যে লোডটা, সেই লোডটা কিন্তু বেসিক্যালি সয়েল পার্টিকেলসে নিতে হবে, এবং এই জন্য তোমাকে আলটিমেটলি সিগমা ড্যাশটা মানে ইফেক্টিভ স্ট্রেসটা বাড়তে বাড়তে যাবে। মানে আমি বলতে চাইছি ইন এ আফটার এ লং পিরিয়ড, মানে অনেক সময় পর, ঠিক আছে, মানে আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, হয়তো তোমাকে আর একটু ভালো করে বুঝিয়ে বলি, যে ধরো এই সয়েল সারফেস আছে, এবং এইখান পয়েন্ট, তার নিচে একটা পয়েন্ট আছে এ, আমি এটা নিয়ে কথা বলছি, এবং এখানে একটা 20 তলা উঁচু ফ্ল্যাট আছে, ঠিক আছে, 20 তলা উঁচু ফ্ল্যাট আছে, তাই ফ্ল্যাটের টোটাল লোডটা পড়ছে এই সয়েলের উপরে, ঠিক আছে। আগে কিন্তু এখানে ফ্ল্যাট ছিল না, নতুন তৈরি হয়েছে, তো এই টোটাল ওয়েটটা পড়ছে এরপরে। তো এখানে বলছে যে এই সয়েল মাসে এই যে লোডটা, এক্সেস লোডটা পড়লো, সেই জন্য কিন্তু একটা লেভেল অবধি সমস্ত জল বেরিয়ে যাবে, সিপে মানে জাস্ট পাস করে যাবে, ঠিক আছে, এবং লোডটা চাপিয়ে দেবে সয়েল পার্টিকেলসের উপর, যাতে এই বিল্ডিংটাকে ধরে ধরে রাখতে পারে, ঠিক আছে। এবং এই যে নিজেরা মানে আলটিমেটলি উইথ টাইম কি হবে, যত টাইম এগোবে তত কিন্তু জল বেরোতে থাকবে, এবং আলটিমেটলি যখন সব জল বেরিয়ে যাবে, অলমোস্ট থিওরিটিক্যালি, তখন টোটাল ওয়েটটা কিন্তু বেসিক্যালি পড়বে, টোটাল লোডটা পড়বে সয়েল পার্টিকেলসের উপরে। সো উই ক্যান সে উইথ টাইম আমরা বলতে পারি যে উইথ টাইম the pore water pressure decreases and the effective stress increases, provided that there is an arrangement of flow, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হিসাব, ঠিক আছে। ওকে, এটাকে বলে স্প্রিং এনার্জি বলবো। কি পয়েন্ট, কি নোটের কি পয়েন্টসগুলো তোমরা পড়বে অ্যাকচুয়ালি, যেটা আমি বললাম, হ্যাঁ, সেটাই এখানে বলা আছে, যেটা আমি একটু আগে বলছিলাম, ঠিক আছে, সেটা এখানে বলা আছে। তবে একটা জিনিস বলে দিই, যে এই যে তুমি এক্সট্রা 2 কেজি লোড চাপালা, কিছু জল বেরিয়ে গেল, হ্যাঁ, লোডটা আলটিমেটলি পড়লো, প্রেশারটা আলটিমেটলি গিয়ে পড়লো তোমার ইয়ের পরে, মানে স্প্রিং অথবা তোমার গিয়ে সলিড উপরে পড়লো, তো কিন্তু প্রত্যেকটা তুমি এবার তুমি যদি ফোর্সটা আরো বাড়াতে পারো, ঠিক আছে, ফোর্সটা তুমি আরো বাড়াতে পারো, কিন্তু এটা মনে রাখতে হবে যে এই যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কিন্তু এক একটা প্রেশার পয়েন্টের জন্য এক এক রকম প্রেশার দাও, এক এক রকম ইকুইলিব্রিয়াম কন্ডিশন হবে, ঠিক আছে, সব ক্ষেত্রে কিন্তু একই রকম ইকুইলিব্রিয়াম কন্ডিশন হবে না, ঠিক আছে। তো আচ্ছা, বলছে 6 নম্বর পয়েন্ট দেখা বলছে, ইভেন আফটার দ্য রিডাকশন অফ অল এক্সেস হাইড্রোস্ট্যাটিক প্রেসার টু জিরো, কম্প্রেশন টেক্স প্রেসার টু ভেরি এক্সট্রোরিয়াল, মানে সমস্ত কিছু হাইড্রোস্ট্যাটিক প্রেসার যখন জিরো হয়ে গেল, এক্সেস প্রেসারটা, ঠিক আছে, যখন জিরো হয়ে গেল, যখন পোর ওয়াটার প্রেসার যখন জিরো হয়ে গেল, তখনও কিন্তু কম্প্রেশনটা কিন্তু চলে,
তখন কিন্তু সয়েল কম্প্রেশন হচ্ছে, সেটাকে বলছে সেকেন্ডারি কনসলিডেশন। সেটা অ্যাকচুয়ালি সয়েল পার্টিকেলসের রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আচ্ছা, এইবার কেসটা হচ্ছে যে যে তুমি এই ঘটনাটা, যে তুমি একটা সয়েল সারফেস আছে এবং এই সয়েল সারফেসে তুমি আহ, তুমি লোড দিয়ে তার ভলিউম কমিয়ে দিচ্ছ, হ্যাঁ, স্যাচুরেটেড সয়েল কন্ডিশন আছে। তো বেসিক্যালি এই জিনিসটা তুমি একটা কার্ভে প্লট করতে পারো। হুম, তুমি এটা কার্ভে প্লট করতে, এই যে একটা কার্ভ, এটা এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখানে নিয়ে নাও কি ভয়েড রেশিও, ঠিক আছে। আর এইখানে এই জায়গাটা নিয়ে নাও স্ট্রেস, ঠিক আছে। এই দেখো, এদিকে ভয়েড রেশিও নিচ্ছে, এইদিকে ইফেক্টিভ স্ট্রেস নিচ্ছে। ইফেক্টিভ স্ট্রেস কিন্তু, ঠিক আছে। এবং আমরা জানি যে আমরা একটু আগে বলা বলি করছিলাম যে উইথ টাইম কি হচ্ছে, সয়েল মাসটা কম্প্রেস হচ্ছে। আমরা জানি যে উইথ টাইম সয়েল মাস ইজ গেটিং কম্প্রেসড। কম্প্রেস মানে কি, তার ভলিউমটা কমছে। ভলিউমটা কমা মানে কি, তার ভয়েড রেশিওটা, ভলিউমটা কমা মানে ভলিউম অফ ভয়েডসটা কমছে, ঠিক আছে। তাহলে ভয়েড রেশিওটা কমছে উইথ টাইম। আচ্ছা, এবার এখানে একটা ব্যাপার আছে যে আমরা জানি যে এই যে ইফেক্টিভ স্ট্রেস যত বাড়ছে তত বেশি, কারণ আলটিমেটলি কিন্তু সব স্ট্রেস কিন্তু ইফেক্টিভ স্ট্রেসের মধ্যে চলে আসছে এবং ইফেক্টিভ স্ট্রেসও বাড়ছে, সরি ভয়েড রেশিও কমছে, ইফেক্টিভ স্ট্রেস বাড়ছে, ঠিক আছে। তাহলে এই গ্রাফটা এখান থেকে শুরু হবে, এরকমভাবে চলবে। অ্যান্ড দিস ইজ বেসিক্যালি এ কনকেভ শেপড গ্রাফ, ঠিক না, কনকেভ না, এরকম এরকম একটা কার্ভ আছে না, ঠিক আছে, এটা হচ্ছে কনকেভ শেপড কার্ভ, ঠিক আছে। আচ্ছা, এরকম যদি ধরো কোনো কার্ভ হয়, হ্যাঁ, তো সেখান থেকে স্লোপ বের করা খুব চাপের, ঠিক আছে। আচ্ছা, সেই জন্য আমরা অন্যভাবে স্লোপটা বের করব। কিন্তু আপাতত আরেকটা জিনিস বোঝো, যে ধরো ফর এক্সাম্পল ধরো ফর এক্সাম্পল এই কার্ভটা এরমভাবে আসছিল, ঠিক আছে, এরমভাবে আসছিল। এই পয়েন্টে এসে পয়েন্টটা একটু দেখে নিই, এ পর বি আছে। আচ্ছা, এ পয়েন্টে এসে এটা এ ধরলাম, এটা বি ধরলাম, আর এটা ধরো সি আছে। এই পয়েন্টে এসে আমি যে এক্স, মানে এটা কেন হচ্ছে, এটা তো এক্সেস লোড চাপিয়েছি সয়েল মাসের উপর, তাই জন্য না হচ্ছে। আচ্ছা, আমি লোডটা যদি হঠাৎ করে রিমুভ করে দিই কী হবে, এটা কিন্তু আবার ভয়েড রেশিওটা বাড়াবে, মানে রাবার ব্যান্ডের মতো। যেই ইয়েটা তুমি হাত থেকে প্রেশারটা, মানে ইয়ে পয়েন্টটা ছেড়ে দিয়েছো, আবার নতুন আগের মতো শেপে ফিরে আসতে চাইবে। কিন্তু সয়েল তো ইলাস্টিক নয়, সেহেতু আগের মতো শেপ, মানে এইখানে ফিরে আসতে পারবে না, ও একটা জায়গায় যাবে, গিয়ে আবার স্টপ হয়ে যাবে, ঠিক আছে। এই যে পয়েন্টটা অবধি, মানে বি থেকে সি অবধি, এটা কিন্তু বেসিক্যালি কি হলো, ও এক্সপ্যান্ড করলো। এই জায়গাটা কি করছে, ও কম্প্রেস হচ্ছে, এখানে এক্সপ্যান্ড করলো, এবং আবার যদি লোড লাগিয়ে দাও, আবার আবার কিন্তু ও এদিকে চলতে শুরু করলো। আবার এখানে কি হলো, নেক্সট আবার কি হলো, এখানে আবার কম্প্রেস হয়ে চলতে শুরু করলো, ঠিক আছে। তো যেটা হওয়ার হলো, সেটা হচ্ছে এই যে সেটাকে, তো এই কার্ভটাকে বলছে ভার্জিন কম্প্রেশন কার্ভ। কেন ভার্জিন কম্প্রেশন কার্ভ বলছে, এই কারণে বলছে দ্য প্রেশার ইন দ্য প্রেজেন্ট ইজ গ্রেটার দেন, মানে এই যে কার্ভটার বৈশিষ্ট্য হচ্ছে যে এখন এই যে সয়েল মাসের গল্পটা আমরা করছি, সেই সয়েল মাসে এখনকার, আমি তোমাকে একটু আগে কি বলছিলাম, যে এখানে একটা বিল্ডিং আছে, হ্যাঁ, এখানে একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের উপর 20 তলা ফ্ল্যাট বানানো, আগে খালি ছিল জায়গাটা, যেমাত্র ফ্ল্যাট বানানো স্ট্রেস বাড়তে শুরু করলো। এক্স্যাক্টলি এই কারণে বলছে, এটা এই কার্ভটাকে বলছে ভার্জিন কম্প্রেশন কার্ভ। কেন কি, এখনকার যা স্ট্রেস সেটা আগের থেকে বেশি,
ঠিক আছে, এই জন্য বলছে ওয়ার্কিং কম্প্রেশন কার্ভ। আচ্ছা, নেক্সট হচ্ছে যে সব মোটামুটি বলেছি। আচ্ছা, এইবার দেখা গেল এই যে কার্ভটা আছে, এই কার্ভটাকে তুমি যেহেতু এটা একটু ব্যাঁকা আছে, মানে কার্ভ আছে, সেই কার্ভটাকে তুমি চাইলে যে আমি এটাকে সোজা পেতে চাই, লাইনটাকে সোজা পেতে চাই, তাহলে তোমার কী করতে হবে, এই গ্রাফটা আনলে, এই গ্রাফটা আনলে, এখানে তুমি E0 নিলে, নিলে মানে ওয়াইজেশন নিলে, এখানটা কিন্তু ইফেক্টিভ স্ট্রেস নিলে, কিন্তু এইবার ইফেক্টিভ স্ট্রেসটা লগ মারফতে নিলে, লগারিদমিক স্কেলে নিলে। যেই তুমি লগারিদমিক স্কেল নিলে তখন কিন্তু দেখবে এটা অনেকটা সিধা হয়ে গেছে, এই আগে যে কনকেভ কাটটা ছিল সেটা সিধা হয়ে গেছে, ঠিক আছে, স্ট্রেট হয়ে গেছে, ঠিক আছে, স্ট্রেট হয়ে গেছে। এবার যে স্ট্রেস হয়ে গেছে, তো হ্যাঁ, স্ট্রেস স্ট্রেস হয়ে গেছে, স্ট্রেট হয়ে গেছে। এবার ধরো আমাকে যদি বলে এটার স্লোপ বার করো, এটার স্লোপ বার করো, আমি কেমন করে বার করবো? আমি ধরবো যে এই পয়েন্টটা হচ্ছে E0, আর এই পয়েন্টটা হচ্ছে E'। নামগুলো ঠিক আছে কিনা দেখে নিই একবার, নামগুলো কে হয়ে নিচ্ছে না, না না, E0 আর এটা বেসিক্যালি E0, আর এটা বেসিক্যালি আমি ইনপুট করে বানাচ্ছি। এই হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে ই, আর ওভার রেশিও, এই সাইডটা হচ্ছে লগারিদমিক স্কেলে ভ্যালু অফ ইফেক্টিভ স্ট্রেস, সিগমা ইফেক্টিভ স্ট্রেস। আচ্ছা, তো বলছে এবার, বলছে স্ট্রেট লাইন পাওয়া যায়, এরকম স্ট্রেট লাইন পাওয়া যায়। আচ্ছা, যদি স্ট্রেট লাইন পাওয়া যায় তাহলে কি হবে, এই পয়েন্টটা ধর ফর এক্সাম্পল E0, এই পয়েন্টটা, এবং এই পয়েন্টটা হচ্ছে ই। আচ্ছা, এই পয়েন্টটা যদি সরাসরি নাম হয়ে যাবে, এই নাম, তবে এইটা হচ্ছে সিগমা ড্যাশ জিরো, ঠিক আছে। তবে স্লোপ যদি আমি জানতে চাই, এই কেন এত খেঁচান করছি কেন, আমাকে স্লোপটা জানতে হবে। স্লোপ হয়ে যাবে বেসিক্যালি E0 মাইনাস ই ডিভাইডেড বাই লগ সিগমা ড্যাশ মাইনাস লগ সিগমা জিরো। ওকে, এই স্লোপটাকে বলা হচ্ছে compression index, সরি, এই এই স্লোপটাকে বলা হচ্ছে কম্প্রেশন ইন্ডেক্স, বলা হচ্ছে সিসি দিয়ে লেখা, ঠিক আছে। যেহেতু লগ সিগমা ড্যাশ মাইনাস লগ সিগমা নট এরকম আছে, তো এটাকে আমরা এভাবে আমরা জানি লগারিদমিক ভাষায় এভাবে লিখতে পারি, তাই লেখা হয়েছে। তো সিসি is basically compression index. CC is compression index, is a very useful term, and the fact is it is dimensionless. এটা হচ্ছে বেসিক্যালি ডাইমেনশন, কোনো ডাইমেনশন নেই, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই সিসিটা আমরা আজকে জানলাম, সিসিটা হচ্ছে বেসিক্যালি কম্প্রেশন ইন্ডেক্স। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা কনসেপ্ট আছে এর, সেটাকে বলছে কোফিশিয়েন্ট অফ কম্প্রেসাবিলিটি। আগেরটা কি ছিল? আগেরটা হচ্ছে কম্প্রেশন ইন্ডেক্স, আগেরটা ছিল সিসি, ছিল কম্প্রেশন ইন্ডেক্স। এবার এটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ কম্প্রেসাবিলিটি।
সেটা হচ্ছে এভি, এভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। The coefficient of compressibility is defined as the decrease in void ratio per unit increase by, মানে অর্থাৎ ইফেক্টিভ স্ট্রেস এক ইউনিট বাড়লে কতটা তোমাকে ভয়েড রেশিও চেঞ্জ হয়, সেটা হচ্ছে কতটা ভয়েড রেশিও চেঞ্জ হয়, সেটারই রেশিও। মানে হচ্ছে এবি equal to E minus E naught, or E naught minus E, whatever, divided by sigma dash minus sigma naught dash. ঠিক আছে, এই হলো। তো এবং তাহলে আমরা কি পাবো, তারপরে এখানে আমরা পেলাম কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, যেটা আমরা রিপ্রেজেন্ট করি এ ভি। নেক্সট আমরা যাব কোএফিসিয়েন্ট অফ ভলিউম চেঞ্জ এমভিতে। ঠিক আছে, এমভিটা হচ্ছে ডেল্টা ই ওয়ান প্লাস, এটা কষ্ট করে মনে রাখতে হবে, ওয়ান প্লাস ই ডিভাইডেড বাই ডেল্টা সিগমা। ঠিক আছে, তা আলটিমেটলি যেটা আমরা পাবো সেটা হচ্ছে এমভি ইকুয়াল টু এভি divided by 1 plus E naught. This is the relation between these two. Okay? আচ্ছা, এরপর আমরা যাব তেজাগিস ওয়ান ডাইমেনশনাল থিওরি অফ কনসলিডেশন। এর মধ্যে অনেক রকম ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন মানে হচ্ছে, আস্তে আস্তে আমরা জানবো কাকে বলছি। তেজাগিস একটা থিওরি আবিষ্কার করেছিলেন, তার সেটা বলছেন যে অনেকগুলো অ্যাজাম্পশন আছে। প্রথম অ্যাসাম হচ্ছে সয়েল ইজ হোমোজিনিয়াস, সয়েলটা হচ্ছে হোমোজিনিয়াস। ঠিক আছে, কোনো রকম প্রপার্টি চেঞ্জ এর মধ্যে নেই, আর ফুলি স্যাচুরেটেড। নেক্সট হচ্ছে সয়েল পার্টিকেলস ইন ওয়াটার আর ইনকম্প্রেসিবল। সয়েল পার্টিকেল অ্যাজ ইউ নো ইজ ইনকম্প্রেসিবল, চেঞ্জ মানে চাপ দিলে করে চেঞ্জ হয় না, অলমোস্ট নেগলিজিবল চেঞ্জ হয়, এবং ওয়াটার তো ইনকম্প্রেসিবল বডি। আচ্ছা, নেক্সট থার্ড হচ্ছে ডিফর্মেশন অফ দ্য সয়েল ইজ ডিউ এন্টারলি ডিউ টু চেঞ্জ ইন ভলিউম। সয়েলের যে ডিফর্মেশনটা হচ্ছে বেসিক্যালি ভলিউম চেঞ্জের জন্য। Darcy's law for the velocity of flow of water through soil is perfectly valid. Darcy's law valid. ঠিক আছে, ভ্যালিড হতে হবে, তার মানে হচ্ছে ল্যামিনার ফ্লো হতে হবে। কোএফিসিয়েন্ট অফ পার্মিবিলিটি ইজ কনস্ট্যান্ট ডিউরিং কনসলিডেশন। কোএফিসিয়েন্ট অফ পার্মিবিলিটি ইজ কনস্ট্যান্ট, যতক্ষণ কনসলিডেশন হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পার্মিবিলিটিটা কনস্ট্যান্ট রয়েছে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে, হঠাৎ করে কমে যাচ্ছে। আচ্ছা, লোড ইজ অ্যাপ্লাইড ওয়ান ডিরেকশন অনলি, বলছে লোডটা একটা ডিরেকশনে দেওয়া হয়, এবং কিন্তু যে ডিফরমেশনটা সেটা হচ্ছে ইন দ্য ডিরেকশন অফ লোডেই হয়। নেক্সট হচ্ছে এক্সেস পোর ওয়াটার ড্রেনস আউট অনলি ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন। বলছে যে যা ঘটনা ঘটছে, জায়গাতে যা ঘটনা ঘটছে, দেখা যায় এই সয়েল মাস যা ঘটনা ঘটছে সবই একটা অ্যাক্সিসে হচ্ছে, ওয়ান ডাইমেনশনে হচ্ছে। এদিক দিয়ে ফোর্স আসছে, এদিক দিয়ে ফোর্স ডিস্ট্রিবিউট হচ্ছে, এদিক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবং কি বলছে, the boundary is free surface offering no resistance to the flow of water from the soil. The change in the thickness of the layer during consolidation is significant. Is insignificant. বলছে কনসলিডেশনের ফলে যে চেঞ্জটা হচ্ছে সেটা কয়টা গুরুত্বপূর্ণ, সেটা ইনসিগনিফিকেন্ট। আর টাইম ল্যাগটা হচ্ছে কনসলিডেশন ইজ এন্টায়ারলি পার্মিবিলিটি। এই যে টাইম ল্যাগটা হয় সেটা বেসিক্যালি পার্মিবিলিটির জন্য হয় সয়েলের। হ্যাঁ, এবং সেই জন্য আমরা সেকেন্ডারি কনসলিডেশনটা ডিসরিগার্ড করে তো আমরা ফার্স্ট ডিগ্রি কনসলিডেশনে থাকছি। তো যেটা দেওয়া, যেটা বলার সেটা হচ্ছে
এরকম উনি একটা সয়েল মাস নিলেন, এবং যেটা হলো সেটা হচ্ছে যে আহ, বিভিন্ন রকম পয়েন্ট, এটা একটা ধরো সয়েল মাস নিয়েছে, এর দুটো দিকে স্যান্ড আছে। তার মানে কি, জলটা এই যে সয়েল মাসের ভেতরে সয়েল মধ্যে জল সয়েলটা রয়েছে, তো ইচ্ছা করলে কিন্তু এই স্যান্ডের মধ্যে জলটা সিপ করে চলে যেতে পারে, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে। এবং কি হয়েছে, এই যে সয়েল মাস রয়েছে এই চারটে পয়েন্টে চারটে তোমার পাইপ লাইন ঢুকিয়ে দিয়েছে প্রেসার করার জন্য, প্রেসামেট্রিক হেড পিছনে। এখানে 1.1, পয়েন্ট সি, পয়েন্ট ডি এরকম করে দিয়েছে। তো বিভিন্ন পয়েন্টে পিজোমিটার লাগানো আছে, এবং আমরা দেখবো প্রেসারগুলো কীরকম হয়। ঠিক আছে। আমাদের ঠিক আছে। আচ্ছা, তো এইখানে যেটা হবে সেখানে বেসিক্যালি যেমন বলছে এখানে ডিফরমেশনটা ডি জেড হবে। ঠিক আছে। ফোর্স এবার অ্যাক্ট করবে এর উপরে। ঠিক আছে। যেমাত্র অ্যাক্ট করবে, যেমাত্র জল টল বেরোতে শুরু করবে এদিকে, এদিকে জল টল বেরোতে শুরু করবে, তখন কি হয়, এই যে লাইট মানে এই যে পিজোমিটারগুলো আছে, এই প্রত্যেকটাতে ধরো তোমাকে ডিফারেন্সি ইয়ে চলে মানে হেড চলে আসবে, এবং ইউ ক্যান এই ডিফারেন্স ইন হেডটা তুমি যেহেতু বিভিন্ন পয়েন্টে the interesting thing to see is that pore water pressure at different point is different. It is different in 1, it is different in 2, it is different in 3, and different in 4, right? তো এই যে তুমি যদি এই হেডগুলোকে কানেক্ট করতে চাও, লাইন কানেক্ট করতে পারবে, সেইগুলোকে বলছে আইসোক্রোনস। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা নেক্সট যেটা হলো সেটা সে যে তেলজাগি সাহেব এসব করে যেটা বার করলেন সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা বার করলেন, ডেল ইউ ডেল টি সিভি, সরি, ডেল টি ইউ আর ডেল জেড স্কোয়ার। ঠিক আছে। এটা তিনি বার করলেন, এটাকে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশন তেলজাগি ইকুয়েশন। ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে দিস ইজ হোয়াট, দিস ইজ বেসিক্যালি রেট অফ কম্প্যাকশন, rate of consolidation, sorry, rate of consolidation du by dt. In other words, it is also the rate of change of what? Pore water pressure. ঠিক আছে। ঠিক আছে। তো এটা হচ্ছে এই হিসাবটা। ওকে। আর বেসিক্যালি সিভিটাকে বলা হয় কোফিশিয়েন্ট অফ কনসলিডেশন। ঠিক আছে। এবং সিভিটাকে রিপ্রেজেন্ট করা হয় 1 ডিভাইডেড বাই এমভি গামা, or k into 1 plus E naught divided by AB, right? So A হচ্ছে Darcy's equation, sorry, I mean Terzaghi's equation. তো Terzaghi's এই অ্যাজাম্পশনগুলো কিন্তু খুব চেষ্টা করে মনে রাখতে, এখানে আমি দিয়ে দিয়েছি, এটা আমি জাস্ট লাল কালার করে দিচ্ছি, যে তোমার মনে রাখো, মনে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি তোমাকে চ্যাপ্টার নাম্বার 9। এই হচ্ছে চ্যাপ্টার নাম্বার 9, যার নাম হচ্ছে কনসলিডেশন। এবং আমরা পরের বার আবার এগোবো। এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে একটু রিভিশন দিয়ে নেব, জাস্ট 9টা চ্যাপ্টার আমরা একটু রিভিশন দিয়ে নেব এর পরের ভিডিওগুলোতে, আর তারপরে আবার আমরা সমান পথে এগোবো। সো 2-3টে ক্লাস আমি আমরা রিভিশন করবো, অঙ্ক করবো, হ্যাঁ, প্র্যাকটিক্যাল করবো, তারপরে অন্যদিকে যাবো, তারপরে আবার 10 থেকে 17 নম্বর করবো। ইন দ্য মিন টাইম আমরা প্রচুর অঙ্ক সলভ করবো, আমরা দেখবো আগে কীরকম কোয়েশ্চেন এসেছিলো না এসেছিলো, এটাই দেখবো। ঠিক আছে। এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে, আই মিন ইয়েতে, গুগল ড্রাইভে সেখান করে নেবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই।
Thank you.